প্রফেসর ডক্টর আরিফ খানের এক বিস্ফোরক তথ্য আমাদের সামনে এসেছে। ডিপ স্টেটের ভূ রাজনীতির দাবা খেলায় কিভাবে ধ্বংস হলো বাংলাদেশের অর্থনীতি, এবং অন্যদিকে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন করাতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং বিনিয়োগ সহযোগীদের $200 বিলিয়ন বিনিয়োগের এক প্রস্তুতির আভাস আমাদের সামনে এসেছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ভূ রাজনীতি এবং ধসে পড়া অর্থনীতি নিয়ে আজ আপনাদের সামনে এমন একটা অকট্য বৈজ্ঞানিক এবং লোম খাড়া করা পর্যবেক্ষণ তুলে ধরবো, যা পড়ার পর আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে গুলশান মিন্টু রোডের নব্য শাসকদের রাতের ঘুম হারাম হয়ে যেতে বাধ্য। দেশের প্রখ্যাত গবেষক ও বিশ্লেষক প্রফেসর ডক্টর আরিফ খান বাংলাদেশের বর্তমান অনির্বাচিত কারচুপি নির্বাচনে আসা পুতুল সরকারের পতনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং গভীর রাষ্ট্রের বা ডিপ স্টেটের নগ্ন চালের এক এক্সট্রা রিপোর্ট প্রকাশ করেছেন। আপনারা যারা ভাবছেন যে গত 2 বছর ধরে চলা এই নৈরাজ্যবাদী শাসন বুঝি চিরকাল টিকে থাকবে, তারা আজ এই ভিডিওটির প্রতিটি সেকেন্ড কান খাড়া করে শুনুন। প্রফেসর ডক্টর আরিফ খান স্পষ্ট করে দিয়েছেন, এই পুতুল এখন আর কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি গাণিতিক এবং অর্থনৈতিকভাবে অবধারিত। গত 23 মাসে এই সরকার এবং তাদের পেছনে থাকা বিএনপি, জামাত, এনসিপি জোট দেশের কোষাগার থেকে আনুমানিক $300 বিলিয়ন লুটপাট ও পাচার করেছে। লুটপাটের এই বিশাল ধাক্কায় দেশের ব্যাংকিং সেক্টর আজ পুরোপুরি দেউলিয়া। আর সেই চরম চুরির ধামাচাপা দিতে এখন এরা দেশের সবচেয়ে বড় নোট 500 এবং 1000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত ঘোষণা দিচ্ছে। দর্শক, আজ আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে এই সরকার দেশের জমি বিক্রি করার সামরিক ম্যাপ কূটনীতি শুরু করেছে এবং কেন খোদ ডিপ স্টেট এখন এই পুতুলদের বা এই পুতুল সরকারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের বিশ্লেষণে বাংলার রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে বলে আমি মনে করছি। আসুন প্রফেসর অধ্যাপক আরিফ খানের রিপোর্টের প্রথম থিসিসে আমরা একটু ব্যবচ্ছেদ করি। 2024 সালের 5 আগস্টের পর থেকে এই অনির্বাচিত নৈরাজ্যবাদী সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় যন্ত্রপাতি, পুলিশ প্রশাসন এবং সচিবালয়ের আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই সুযোগে আমলারা আর উগ্রপন্থীরা মেগা চুরির লাইসেন্স পেয়ে গিয়েছে। তারা ঘুষের বিনিময়ে সরকারি সরঞ্জাম, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর একের পর এক গায়ের জোরে দখল করছে। যেহেতু এই সরকারে কোনো গণম্যান্ডেট বা জনসমর্থন নেই, তাই রাষ্ট্রের এই চোরেরা জানে তারা যা পাবে লুটে নাও এবং ভবিষ্যৎ তাদের অন্ধকার। অধ্যাপক আরিফ খান দেখিয়েছেন, এই অনিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার কারণে দেশে শুরু হয়েছে চরম মব ভায়োলেন্স এবং উগ্র জনতার সহিংসতা। একের পর এক তৈরি পোশাক কারখানা, সিটি গ্রুপের কারখানা মতো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান চালানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং প্রশাসনের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা চাঁদাবাজি করা হচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো কোনো নিয়ম নীতি ছাড়াই দেশের ব্যক্তিগত সরকারি সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, গভীর সমুদ্র বন্দর, নগদ ও বিদেশি তৈরি হওয়া সেতুগুলোকে যথেচ্ছভাবে নিয়ন্ত্রণ মুক্ত বা ডিরেগুলেট করা হচ্ছে। আর এই চরম সামাজিক, অর্থনৈতিক এবং অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কে বাংলাদেশ থেকে তাদের পাত্তারি বা ব্যবসা গুটাচ্ছে, যার চূড়ান্ত ফলস্বরূপ 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে রেকর্ড 71% এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হারিয়েছে বা আসেনি। যে দেশের বিনিয়োগে এক বছরে 71% ধসে পড়ে, সেই দেশ দেউলিয়া হতে আর কতদিন লাগে সেই হিসাবটা একটু আপনারা ভালো করে জানেন এবং বুঝেন, এবং হিসাবটা করে আমাদের কমেন্ট করে জানাবেন। অধ্যাপক আরিফ খানের পর্যবেক্ষণে দ্বিতীয় পয়েন্টটি আরো ভয়ঙ্কর। এই তারেক রহমানের পুতুল সরকার দেশের 70 থেকে 80% সাধারণ মানুষের উপর আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে নির্মম নিপীড়ন চালাচ্ছে। দেশের 50% বেশি শ্রমশক্তি এবং উৎপাদনশীল পুঁজিকে জোর করে দমিত রাখা হয়েছে, যার ফলে তৈরি অনুপার্জিত বা আনপারফর্মড অ্যাসেট বা উৎপাদনশীলতা সম্পূর্ণ। ফলে এই যে আনপারফর্মড অ্যাসেটের কারণে এই যে উৎপাদনশীলতা কি হচ্ছে, সম্পূর্ণ লাইনচ্যুত কিন্তু হয়ে গিয়েছে। এর খেসারত কি দিতে হচ্ছে সেটা একটু ভাবেন। যে বাংলাদেশ আগে নিজের কৃষি খামার, গার্মেন্টস, টেক্সটাইল আর বিদ্যুৎকে কেন্দ্র দিয়ে খাদ্য এবং বস্ত্রের স্বয়ংসম্পূর্ণ ছিল, আজ উৎপাদনের অভাবে বাংলাদেশ পুরোপুরি পরনির্ভরশীল হয়ে পড়ে। আর এই অনুৎপাদনশীলতার কারণে সরকার বাধ্য হচ্ছে আইএমএফ থেকে কঠিন শর্তে ঋণ নিতে। আইএমএফ এর সেই শর্ত কি? সেই শর্ত হলো কৃষকের সার, বীজ, ওয়াটার পাম্প এবং জ্বালানির উপর থেকে সমস্ত সরকারি ভর্তুকি
এক ঝটকায় তুলে নিতে হবে। কৃষকদের কম খরচে কোল্ড স্টোরেজ সুবিধা, কম খরচে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। আগে যেখানে সরকার কৃষকদের কাছ থেকে সঠিক মূল্যে পণ্য কিনে আগামী 12 মাসের জন্য মজুত রাখতো, যাতে অসময় দেশের থেকে চড়া দামে কিনতে না হয় এবং ডলার সাশ্রয় হয়, আজ সেই চেইন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর উপর এই সরকার মন্ত্রী আমলারা অনির্বাচিত ক্ষমতার কমিশন খাওয়ার লোভে গভীর বা ডিপ স্টেটে মনোনীত কোম্পানিগুলোর কাছ থেকে ওভার ইনভয়েসের প্রকৃত মূল্যের চেয়ে যেটা কয়েক গুণ বেশি হয়ে থাকে চড়া দামে জ্বালানি আমদানি করছে। ফলে বিদ্যুৎ, গ্যাস আর পানির বিল আকাশচুম্বী, উৎপাদন খরচ ডাবল, ক্রেতারা অর্ডার বাতিল করে চলে যাচ্ছে, আর শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নামছে। দেশ আজ এক মরণ ফাঁদে আটকা পড়েছে। দর্শক, আমরা একটু আপনি স্ক্রিনে দেখছেন প্রফেসর আরিফ খান সেই রিপোর্টটি আমাদের এখানে নিবন্ধটি এখানে রয়েছে। সেখানে উনি বলছেন ভূরাজনীতি বা অর্থনৈতিক সংকট বর্তমান প্রশাসনের পতন বার্তা। তারেক রহমানের সরকারের পতন বার্তা আসলে অর্থনীতি বা গাণিতিকভাবেই কিন্তু হচ্ছে, সেই বিষয়টাই উনি তুলে আনার চেষ্টা করেছেন। বাংলাদেশের চলমান শাসন ব্যবস্থা, ব্যাপক অনিয়ম, মন্দা, এফডিআই হ্রাস, গভীর আন্তর্জাতিক ভূরাজনীতি সমীকরণ নিয়ে ডক্টর আরিফ খানের এক বিশেষ পর্যবেক্ষণ এখানে উঠে এসেছে। অধ্যক্ষ আরিফ খান বলেছে, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন এবং পরবর্তী রাজনৈতিক ব্যবস্থা, নীতি নির্ধারণ এবং গভীর অর্থনৈতিক অবক্ষয় এবং বৈশ্বিক ভূ রাজনীতির জটিল চালচিত্র নিয়ে একটি চাঞ্চল্যকর বিশ্লেষণ সামনে এসেছে। বিশিষ্ট গবেষক ও বিশ্লেষক প্রফেসর ডক্টর আরিফ খানের সাম্প্রতিক এক পর্যবেক্ষণ অনুসারে বিগত 2 বছর ধরে চলা প্রাতিষ্ঠানিক অরাজকতা, বিপুল পরিমাণ অর্থ পাচার এবং আভ্যন্তরীণ উৎপাদনশীলতা ধ্বংসের কারণে বর্তমান শাসন কাঠামো এক চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। তার মতে, জনসমর্থনহীন কোনো প্রশাসন যখন কেবল রাষ্ট্রযন্ত্র ও আইন প্রক্রিয়া সংস্থার উপর ভর করে টিকে থাকতে চায়, তখন দেশের অর্থনৈতিক এবং কৌশলগত সার্বভৌমত্ব কিভাবে হুমকির মুখে পড়ে, বাংলাদেশ এখন তারই এক বাস্তব পরীক্ষাগার। এই পরিস্থিতিতে এর ফলে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এক বিশাল অস্থিতিশীলতা তৈরি হয়েছে, যার কারণে 50% বেশি শ্রমশক্তি এখন পুঁজিবাজারে দমিত হয়েছে। এই পরিস্থিতিতে অনুপার্জিত সম্পদ বা আনপারফর্মড অ্যাসেট অলস পুঁজি বাড়িয়ে উৎপাদনশীলতাকে সম্পূর্ণ লাইনচ্যুত করেছে। পরনির্ভরশীলতা বৃদ্ধি, উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণে খাদ্য, বস্ত্র, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য দেশের পরনির্ভরশীলতা আশঙ্কাজনক হারে বেড়েছে। অথচ অতীতে দেশের প্রায় 50 থেকে 60% জনসংখ্যা তাদের মালিকানাধীন কৃষি খামার, গার্মেন্টস, টেক্সটাইল এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো সম্পদগুলোর মাধ্যমে এই চাহিদা দেশীয়ভাবে মেটানো হয়েছে। দর্শক, এভাবেই উনি কিন্তু পুরো জিনিসটাকে তুলে নেওয়ার চেষ্টা করেছে এবং তুলে এনেছেন। $300 বিলিয়ন ক্ষত এবং মুখ থুবড়ে পড়া অর্থনীতির কথা বলেছেন। প্রতিবেদনের শুরুতে দেশের সামগ্রিক অর্থনৈতিক খাতের এক অন্ধকার চিত্র তুলে ধরা হয়েছে। বিগত 2 বছরে নিয়ম নীতিহীন শাসন, প্রাতিষ্ঠানিক লুটপাটের মাধ্যমে দেশ থেকে প্রায় $300 বিলিয়ন সমমূল্যের সম্পদ ও অর্থ পাচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই চরম অর্থ সংকটের কারণে রাষ্ট্র এখন বিদেশি তহবিল বা ঋণের জন্য মারিয়া হয়ে উঠেছে। তবে দেশের ভিতরে চলমান মব ভায়োলেন্স এবং উগ্র জনতার সহিংসতা, শিল্প কারখানা উপর্যুপরি হামলা এবং প্রশাসনের প্রচ্ছন্ন মদতে চলা চাঁদাবাজির কারণে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। বিনিয়োগ হ্রাসের প্রধান কারণসমূহ নিয়ন্ত্রণহীন বেসরকারীকরণ, দেশের গুরুত্বপূর্ণ আর্থিক ও শিল্প প্রতিষ্ঠান যেমন নগদ, সিটি গ্রুপ, বেক্সিমকো এবং গভীর সমুদ্র বন্দর বিদেশি অর্থায়নে নির্মিত মেগা প্রজেক্টগুলোর উপর জোরপূর্বক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এফডিআই এর বিপর্যয়, 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রায় 71% হ্রাস পেয়েছে, যেটা আপনাদেরকে আমি একটু আগেও বললাম। সীমান্ত সংঘাত এবং নেপথ্য ডিপ স্টেট সামরিক ম্যাপিং, ডক্টর আরিফ খান বিশ্লেষণের সবচেয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে এদেশে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি নিয়ে। তার মতে, বর্তমান অনির্বাচিত প্রশাসন একটি আন্তর্জাতিক ডিপ স্টেটের পুতুল হিসেবে কাজ করছে। এই চক্রটি আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করার উদ্দেশ্যে প্রতিবেশী দেশের সীমানায় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের জন্য করিডোর সুবিধা দেওয়ার মতো ভূ রাজনীতি ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি সামরিক বাহিনীকে তুষ্ট করতে সামরিক ম্যাপিং এবং বিশ্বব্যাংক, IMF এর ঋণ থেকে প্রতিরক্ষা খাতের ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে বা ওভার ইনভয়েসিং, যেটা আমরা বলেছি, দুর্যোগ করে দেওয়া হচ্ছে। বিনিময়ে বাংলাদেশের কৌশলগত ভূমিকে আঞ্চলিক ভূ রাজনীতি দাবা খেলায় ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে, যা সীমান্ত এলাকায় কৃত্রিম উত্তেজনা তৈরি করেছে। দর্শক, এভাবেই কিন্তু উনি ওনার লেখাটাকে তুলে নিয়ে এসেছে এবং এখানে কিন্তু চীনের MOU যে হয়েছে তারেক রহমানের সাথে, সেটা এবং ভারতের সাথে বাণিজ্য সমীকরণ, সেই বিষয়টা কিন্তু তুলে নেওয়া হয়েছে। এবং এই যে আপনি এখানে দেখবেন একটা তুলনামূলক চীন ভারতের রাজনৈতিক বাস্তবতার মূল দিকটা কিন্তু এখানে একটু কম্পেয়ার করে দেওয়া হয়েছে। চীন ভারত বাণিজ্য,
চীন ভারতে $116 বিলিয়ন রপ্তানি করে, বিপরীতে ভারত করে মাত্র $14 বিলিয়ন। চীন ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করতে চায় না। বিনিয়োগ শর্ত: চীন সাধারণত নিজস্ব শ্রমিক এবং সস্তা জীবনযাত্রার সুবিধাযুক্ত অঞ্চলেই কারখানা স্থানান্তর করে, যেমন আফ্রিকা, যা বাংলাদেশে এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক প্রস্তাব যেটা বলা হয়েছে, লালমনিরহাট রংপুরে পরিত্যক্ত বিমান ঘাঁটি ব্যবহার করে ভারতের শিলিগুড়ি করিডোরকে অস্থিতিশীল করার প্রস্তাব বেইজিং এর দীর্ঘমেয়াদী বাণিজ্যিক স্বার্থের পরিপন্থী। এটা কিন্তু চায়নাও কিন্তু বুঝতে পেরেছে, সেই কথাটাই উনি তুলে আনার চেষ্টা করেছে। দর্শক, এই ওনার লেখার ভিতরে আমরা আসি আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই সরকারের সবচেয়ে বড় এক, যা ডক্টর আরিফ রিপোর্টে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফাঁস করেছেন। দেশের ব্যাংকিং খাত আজ তারল্যের চরম সংকটে ভুগছে। ব্যাংকগুলোতে টাকা নেই। কেন নেই এটা কি জানেন? কারণ বিএনপি, জামাত এবং এনসিপির সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যাংকার চক্র গত 2 বছরে ভুয়ো শ্রম রেমিডেন্স বা প্রোপাগান্ডা চালিয়ে ব্যাংকের আসল ডলার ও টাকা ওভার ইনভয়েস আমেরিকান ফ্রেড বা অ্যাকাউন্ট থেকে সরাসরি পাচার করে দিয়েছে। এই চুরির লেজার বুক কেন্দ্রীয় ব্যাংকে এন্ট্রি করা হয়নি। যখন ব্যাংকগুলোতে আসল টাকার শূন্যতা তৈরি হলো, তখন এই অবৈধ সরকার কোনো উৎপাদন বা রপ্তানি ব্যাকআপ ছাড়াই দেদারসে নতুন টাকা ছাপাতে শুরু করলো। কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোর ডলার কেড়ে নিয়ে তাদের অলাভজনক বন্ড এবং আইওইউ, যেটা বলা হয় আইওইউ, ধরিয়ে দিচ্ছে। এর পিছনে এই ছাপানো টাকা নিয়ে নব্য নেতারা ব্যাংক থেকে ব্যাড লোন বা খেলাপি ঋণ তুলে বিদেশে নিজেদের অ্যাকাউন্টে পাচার করছে। আর এখন এই মেগা মানি লন্ডারিং ধামাচাপা দিতে তারা নাটক করছে যে বাজার থেকে 500 এবং 1000 টাকার নোট প্রিন্টিং বন্ধ করে দেওয়া হবে বা অবমূল্যায়ন করা হবে। বলা হচ্ছে টাকা স্থানান্তর বন্ধ করার জন্য এই পদক্ষেপ। একটা জিনিস খেয়াল করেন, এই চোরের দলের কথা দেখেন। আসল সত্য হলো, ডক্টর আরিফ খান ধরে ফেলেছেন বড় নোট দেশের 85% বন্ধ করার এই পাগলামির কারণে বাংলাদেশের জিডিপি আরো সংকুচিত হবে। কারণ আমাদের দেশে 85% কর্মসংস্থান হলো আনুষ্ঠানিক বা ইনফরমাল সেক্টরে, যেখানে নগদ টাকায় লেনদেন হয়। জনগণের হাতে টাকা না থাকলে ভোগের চাহিদা কমবে, উৎপাদন কমবে, বাজার সংকুচিত হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইকোনমি একটা টক্সিক বাবল বা বিষাক্ত বুদবুদে পরিণত হবে। তখন কোনো বিদেশি লেন্ডার আর $1 কিন্তু আমাদের ঋণ দিবে না। দেখেন, অর্থনীতির সব পথ যখন বন্ধ, তখন এই কারচুপি নির্বাচনে আসা তারেক রহমান সরকার এখন দেশের সার্বভৌমত্ব ও জমি বন্ধক রেখে সামরিক ম্যাপিং কূটনীতি শুরু করেছে। ডক্টর আরিফ খানের রিপোর্ট অনুযায়ী এই পুতুল সরকার দেশের জমি সামরিক ঘাঁটির জন্য বিক্রি করার পায়তারা করছে। তারা বাংলাদেশে মিয়ানমার সীমান্তে ভারত ও চীনকে একটি প্রক্সি যুদ্ধে জড়িয়ে ফেলে মিয়ানমার করিডোর প্রতিষ্ঠা করছে, যা পশ্চিমা ডিপ স্টেটের ফিয়াট কারেন্সি বা কাগজে টাকার বাবল ইকোনমি বাঁচিয়ে রাখতে এশিয়া প্যাসিফিকের প্রতিক্রিয়া ধ্বংস করার এক আন্তর্জাতিক চক্রান্ত। তারেক রহমান ও তার চামচারা টাকার জন্য মরিয়া হয়ে বারবার চীন সফর করছেন, কিন্তু শি জিনপিং ভালো করেই জানেন এই সরকারের কোনো স্থায়িত্ব নেই। শেখ হাসিনা 2024 সালের সফরে, যেখানে 21টি এমইউ এবং 60টি বড় বিনিয়োগ চুক্তি, $1 বিলিয়ন অনুদান এবং $5 মিলিয়ন বিনিয়োগ সই হয়েছিল, সেখানে তারেক রহমান চীন থেকে কেবল 13টি কাগজে এমইউ করে পেয়েছেন, কোনো ডিল বা চুক্তি হয়নি। চীন পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা যুদ্ধক্ষেত্রের মতো অস্থিতিশীল জমিতে বিনিয়োগ করবে না। কিন্তু তারেক রহমান এখন চীনকে খুশি করতে লালমনিরহাট ও রংপুর পরিত্যক্ত অফার করছে, যাতে পাকিস্তান থেকে আমদানি করা চীনা প্রযুক্তির J-10 বা J-10C যে ফাইটার জোটের মাধ্যমে ভারতের শিলিগুড়ি নেককে সীমান্তে অস্থিতিশীল করা যায়। অথচ চীন ভারতের সাথে বাণিজ্য উদ্বৃত্ত ধরে রাখতে RIC বা ব্রিক্স কে শক্তিশালী করতে চায়। তারা আমেরিকার শুল্কের ভয়ে কোনো সামরিক দ্বন্দ্বে জড়াতে রাজি নয়। ডক্টর আরিফ খান স্পষ্ট করে দিয়েছেন, চীনের 400 মিলিয়ন মানুষ এখন দরিদ্র সীমার নিচে। তারা বাংলাদেশে বিনিয়োগ করে নিজেদের চাকরি বাঙালিদের দেবে না। তারা কেবল অবকাঠামো বানাবে যেখানে চীনা শ্রমিকরা কাজ করতে পারবে। ফলে এই সরকার সামরিক ম্যাপিং বা লজিস্টিক সম্পূর্ণ অনিশ্চিত এবং ব্যর্থ হতে বাধ্য। দর্শক, এভাবে কিন্তু আরিফ খান প্রত্যেকটা জিনিসকে তুলে ধরার চেষ্টা করেছে এবং মার্কিং দ্বিমুখী নীতি সেটার ব্যাপারে কিন্তু উনি বলেছেন। মার্কিং দ্বিমুখী কৌশল এবং আওয়ামী লীগের ভাষ্যনীতি পর্যবেক্ষণে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে অফশোরে বা দেশের বাইরে বড় শিল্প বিনিয়োগ থেকে নিজেদেরকে বিরত রাখছে। তারা মূলত এআই এবং অটোমেশন এর মাধ্যমে নিজেদের আভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী করার দিকে মনোযোগী। তবে ভূ রাজনৈতিক ক্ষেত্রে তারা ডুয়েল ট্র্যাক বা দ্বিমুখী নীতি অনুসরণ করছে। প্রথমে তারা উগ্র ডানপন্থীদের ব্যবহার করে কোনো নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং পরবর্তীতে সেখানে চরমপন্থার
উত্থানকে অজুহাত বানিয়ে ঘাঁটি গেড়ে বসে। এর বিপরীতে বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরে একটি সার্বভৌমত্ব, স্বায়ত্তশাসিত এবং ছোট নিরপেক্ষ নীতি বজায় রেখেছিল, যার ফলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ক্ষমতার ভারসাম্য ছিল, কোনো সীমান্ত সংঘাত তৈরি হয়নি এবং দেশের অভ্যন্তরে অসংখ্য ইপিজেড নির্মাণের মাধ্যমে বিপুল পরিমাণ প্রকৃত এফডিআই আকর্ষণ করা হয়েছিল। সামরিক অপচয় এবং ভবিষ্যৎ প্রত্যাবর্তনের যে সমীকরণ, সেটাও কিন্তু উনি বলেছেন। প্রতিবেদনের শেষ অংশে বর্তমান প্রশাসনের সামরিক খাতের আরেকটি বড় দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। ইউনূস আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত $5 মিলিয়ন অকেজ এবং অপ্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ক্রয়ে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। অধ্যাপক আরিফ খান তার পর্যবেক্ষণের সমাপ্তি করেছেন এই বলে, উচ্চ মুদ্রাস্ফীতি, তারল্য সংকট, মেগা প্রজেক্টের নাট বল্টু চুরির মতো সামাজিক অবক্ষয় এবং আন্তর্জাতিক মাস্টারদের দ্বারা এই পুতুল সরকারকে একসময় পরিত্যাগ করা অনিবার্য পরিণতি হিসেবে এই ব্যবস্থার পতন আসন্ন। তবে আশার আলো হিসেবে তিনি উল্লেখ করেছেন, আঞ্চলিক শক্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বিদেশি উন্নয়ন সহযোগিতার $180 বিলিয়ন বিনিয়োগ এবং $20 বিলিয়ন অনুদান সুরক্ষিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সরকারের কোনো বিকল্প নেই বলেই উনি মনে করেছেন। দর্শক, আমরা যদি প্রফেসর আরিফ খানের এই ঐতিহাসিক পর্যবেক্ষণের শেষ অংশটি আবার আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনি বুঝতে পারবেন এই পুতুল সরকারের দিন কিভাবে ফুরিয়ে এসেছে। ডিপ স্টেটের কর্পোরেশনগুলো সাধারণত কোনো দেশকে নিয়ন্ত্রণ মুক্ত করে তার সম্পদ চুষে নেওয়ার জন্য আসে, কিন্তু গত 2 বছর এই সরকার চরম অস্থিতিশীলতার কারণে সেই সম্পদগুলো চালানো বা লোকসানি হয়ে পড়েছে। যুবকেরা মাদক নেওয়ার জন্য সেতুর নাট বল্টু চুরি করছে, মেট্রো রেলের যত অংশ ভেঙে মাথায় পড়ে মানুষ মরছে। এই যে ডিপ স্টেট কখনো নিজেদের বেশি দিন এক্সপোজ করতে চায় না। তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের সাধারণ মানুষ আজ মুদ্রাস্ফীতি আর চুরির কারণে সত্যটা ধরে ফেলেছে। তাই আমেরিকা ও তার ডিপ স্টেট এখন ইরাক, আফগানিস্তান আর লিবিয়ার পুতুলদের মতোই এই তারেক রহমান ওই ইনু সরকারকে টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে বলে মনে করছেন। আমেরিকা সবসময় ডুয়েল ট্র্যাক নীতি ব্যবহার করে, প্রথমে উগ্রপন্থীদের দিয়ে সরকার ফেলে দেয়, তারপর সন্ত্রাসবাদের দোহাই দিয়ে নিজেরা সামরিক ঘাঁটি গেড়ে বসে। এই লোভী জেনারেল আর পুতুল শাসকদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তারা এখন নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন বলে এই প্রফেসর আরিফ খান তার লেখায় মনে করেছেন। এর বিপরীতে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার বিনিয়োগ সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী সরকারের জন্য ইন্দো প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন থেকে অলরেডি $20 বিলিয়ন অনুদান এবং উন্নয়ন অংশীদারের কাছ থেকে $180 বিলিয়ন অর্থাৎ $200 বিলিয়ন এক বিশাল রাজকীয় বিনিয়োগ মাস্টার প্ল্যান রেডি রেখেছে। আওয়ামী লীগের 16 বছরের ভারসাম্যপূর্ণ সার্বভৌম এবং জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি এই দেশকে আবারও বাঁচাতে পারে এবং সেই দিকেই কিন্তু আমরা মনে করছি প্রফেসর আরিফ খানও সেই কথাই বলছেন। দর্শক, এই কথাটা আমি আবারও আপনাদেরকে একটু বোঝার জন্য বলতে চাই। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার বিনিয়োগ সুরক্ষিত রাখতে, মানে যারা আমাদের বিনিয়োগ করেছে বাংলাদেশে, তাদের এই বিনিয়োগ সুরক্ষিত রাখতে যারা বিনিয়োগ করেছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী সরকারের জন্য ইন্দো প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশনের থেকে অলরেডি $20 বিলিয়ন অনুদান এবং উন্নয়ন অংশীদারের কাছ থেকে $180 বিলিয়ন অর্থাৎ মোট $200 বিলিয়ন এক বিশাল রাজকীয় বিনিয়োগ মাস্টার প্ল্যান রেডি রেখেছে। মানে শেখ হাসিনা সরকার যখনই ব্যাক করবে, তারা এই $200 বিলিয়ন সাথে সাথে বাংলাদেশে ইনভেস্ট করবে, শুধুমাত্র কি তাদের যে ইনভেস্ট গুলো রয়েছে সেগুলোকে রিকভার করা এবং এই বাংলাদেশকে আবার সুষ্ঠু ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য তাদের এই প্রস্তুতি এখন আমরা দৃশ্যত দেখতে পাচ্ছি এবং প্রফেসর আরিফ খান সেই কথাটা আমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছেন। আওয়ামী লীগের 16 বছরে যে ভারসাম্যপূর্ণ এবং সার্বভৌম এবং জোট নিরপেক্ষ যে পররাষ্ট্রনীতি ছিল, সেই পররাষ্ট্রনীতিতে এই বিনিয়োগকারীরা আকৃষ্ট ছিল এবং সেই কারণে ওই বিনিয়োগকারীরা আবার শেখ হাসিনার যদি ক্ষমতায় আসে বা আসবে এবং শেখ হাসিনা ফিরিয়ে আনতে তাদের এই যদি ফিরে আসে, তাদের এই $200 বিলিয়ন তারা এখানে ইনভেস্ট করবে বা বিনিয়োগ করবে। এটা এখন দিনের আলোর মতো বাস্তবতা। সুতরাং আমরা বলতেই পারি যে শেখ হাসিনার জন্য $200 বিলিয়ন, শেখ হাসিনা যখনই ফিরবেন বাংলাদেশে $200 বিলিয়ন এই বিনিয়োগকারীরা নিয়ে বসে আছেন। দর্শক, আপনারা কি মনে করেন প্রফেসর ডক্টর আরিফ খানের এই $300 বিলিয়ন চুরির রিপোর্টের পর কি এই পুতুল সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার রয়েছে? আপনার সাহসী এবং কড়া মতামত আমাদের কমেন্টে জানাবেন এবং শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে এই বিনিয়োগকারীদের যে বিনিয়োগ বাংলাদেশে আবার আসবে, তাতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা
কিরকম পর্যায়ে যেতে পারে সেই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবেন। ভিডিওটি লাইক শেয়ার করে এই আন্তর্জাতিক চক্রান্তের সত্যটি দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের বেলায় আবারও বলতে চাচ্ছি, আপনারা খেয়াল করেছেন বিএনপির চরিত্র কিন্তু অলরেডি প্রকাশিত। সুতরাং আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, যারা টিনেজার রয়েছে, মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন, সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।